দাঁড়াও, আমরা অপেক্ষা করে আছি তোমার সাথে কথা বলার জন্য। সাগরের পা থেমে গেল, মুখের ভাব ভাব ভঙ্গির। সাগরের পা থেমে গেল, মুখের হাব ভাব গম্ভীর। চোখজোড়া শান্ত, ভ্রুজোড়া স্বভাব সুলভ ভঙ্গিতেই কোচকানো। ছেলের এমন নির্লিপ্ততা কেন জানি মানতে পারলেন না সিজান ভুইয়া। এত ভাব কেন এই ছেলের? ভাঙবে তবুও মচকাবে না। সাগর থমথমে কণ্ঠে জানালো, বাট আই এম নট ইন্টারেস্টেড। সিজান ভুইয়াও ভ্রু কুচকালেন, রাগী স্বরে বললেন, মানে কি? ওদের কোনো খোঁজ পেলে কি না? কি হচ্ছে এখন অবধি আমাদেরকে জানাবে না? সাগর উত্তর করল না, উল্টো দিক ঘুরে হাঁটা দিল নিজের ঘরের দিকে। পরিবারের মানুষ গোলকেই নিতে পারছে না সে। এবার নাবিল ভুইয়া মুখ খুললেন, এ কি বাবু, তোমাদের কিছু বলছি আমরা? এই কেমন নির্লিপ্ততা তোমার? সব সময় মানুষের এমন করে কেন বুঝি? সাগর সবেমাত্র সিঁড়িতে পা রাখত, কিন্তু চাচার কথা শুনে থেমে গেল আবারও। তাচ্ছিল্যের স্বরে বলল, সব সময় আবার কেমন করি আমি? সিজান ভুইয়া বিরক্ত নিয়ে বলল, এসব বাদ দাও, উষার কথা বলো। কোনো খোঁজ পেলে ওদের? মারিয়া যেমনও সাই দিলেন সাথে, হ্যাঁ বাবু, বলো না, আমাদের মেয়েটার কোনো খোঁজ পেলে? সাগর নজর ঘুরিয়ে একবার তাকালো চাচি আম্মার দিকে, তারপর মাথা নিচু করে ঠোঁট এলিয়ে হাসল। তাচ্ছিল্যের সে হাসি। বাবার সামনে এসে দাঁড়িয়ে কৌতুকের স্বরে বলল, ওহো, এটা আমার জানার কথা ছিল নাকি? আমার থেকে তো তুমিই ভালো জানো ওরা কেমন আছে, কোথায় আছে। সিজান ভুইয়ার মুখটা চুপসে গেল, কুচকানো ভ্রুজোড়া আরও কুঞ্চিত করে ফেলল। কি বলছো তুমি? আমি কিভাবে এসব জানবো? টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে। সাগর আবারও বলল, হাসল। ও আই সি। এতই যখন টেনশন হচ্ছে তাহলে এত নিশ্চুপ আর হাত পা গুটিয়ে ঘরে বসে আছো কিভাবে? সিজান ভুইয়া বা নাহিদ ভুইয়া কেউই উত্তর করল না। তাদের মুখ থমথমে আকার ধারণ করল। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল একবার বাবা আর চাচাকে, পরপর গম্ভীর আর চাপা রাগ মিশ্রিত স্বরে বলল, আমাকে এভাবে কুত্তার মতো ঘুরিয়ে তোমাদের মনে এবার নিশ্চয়ই শান্তি মিলছে। লিপি বেগম মাত্রই ঔষধ হাতে উপস্থিত হয়েছিল এখানে। ছেলেকে এমন এলোমেলো অবস্থায় দেখে এগিয়ে গেলেন ছেলের দিকে। ছেলের হাত জড়িয়ে ধরে বললেন, তোর বাবা এই সম্পর্কে আসলেই কিছু জানে না বাবু। চিন্তা করিস না বাবা, তোর চাওয়াটা নেক হলেও আল্লাহ নিশ্চয়ই তোর সহায় হবেন। একটু ধৈর্য ধর। সাগর দাঁড়ালো না আর এখানে। অসহ্য লাগছে সবকিছু। আজকে যদি গালিবের ফ্ল্যাটে চলে যেত সেটাই ভালো হতো। সাগর আর নিজের ঘরে গেল না, পা চালিয়ে গিয়ে ঢুকলো উষার ঘরে। নাহিদ ভুইয়ার অবস্থা খারাপ। রাত যত গভীর হতে থাকে নাহিদ ভুইয়ার অসুস্থতাও বাড়তে থাকে। মেয়ের করা এই ভুল সিদ্ধান্ত, পরিবারের থেকে দূরে চলে আসা, সবকিছু মিলিয়েই চিন্তায় ওনার অবস্থার অবনতি। অসুস্থ মানুষের মন মস্তিষ্ক এমনিতেই সেন্সিটিভ থাকে। এমন অবস্থায় রোগীরা অ্যাটেনশন চায়। তাদেরকে নিয়ে মেতে থাকলে, হাসাহাসি করলে মাইন্ডটা অনেকটাই ফ্রেশ হয়। আর এই অবস্থাতে একেবারে একা একটা ঘরে বন্দি থাকলে সুস্থ হবে কি করে? নাহিদ ভুইয়ার অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। রাত তখন 12টা পেরিয়েছে। তখন উষা নিজে একাই বাবাকে নিয়ে আজগর আলী হসপিটালের উদ্দেশ্যে বের হয়েছে। চিন্তায় হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এমন মর্মান্তিক পরিস্থিতিতে উষা বুঝতে পারল এই অবস্থাতে ওকে সাপোর্ট করার জন্য তার পরিবারকেই দরকার ছিল বেশি। উষাদের বাসাটা যেহেতু গ্যান্ডারিয়াতে, তাই উন্নত মানের চিকিৎসার জন্য আজগর আলী বেস্ট অপশন। নাহিদ ভুইয়া অনেক ভেবে চিনতে গ্যান্ডারিয়াতে ফ্ল্যাট কিনেছেন। যেহেতু এদিকটায় ভুইয়া বাড়ির সদস্যদের তেমন চলাচল নেই বললেই চলে, রিস্কটা একটু কমই। নাহিদ ভুইয়াকে কেবিনে নেওয়া হয়েছে। উষা আপাতত বাহিরে অবস্থান করছে, সেফটির জন্য ফেস মাস্ক পরে আছে। প্রিয়তমা কাউকেই কিছু জানায়নি। এমনিতেই সারাদিন ওদেরকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এই রাতের বেলা আর জ্বালানোর প্রয়োজন নেই। রাতের আধার কাটিয়ে পূব আকাশে যখন রক্তিম আভা ফুটে উঠল, ঠিক সেই সময়েই সাগর রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। নিহাল আর গালিব বাসার নিচে অবস্থান করছে। একসাথেই বের হবে তিনজনে। তাই এই সকাল সকাল বের হওয়া। সাগর গ্যারেজ থেকে সাদাফের বাইকটা নিয়ে বের হয়ে আসতো। গেট পেরিয়ে বাইরে বের হতেই দেখে নিহাল গালিব দাঁড়িয়ে আছে। এতক্ষণ লাগে বের হতে? আমরা কখন এসেছি, কল দিলাম কতগুলো, তাও রেসপন্স করলি না।
গালিবের কথা সাগর তপ্ত নিঃশ্বাস ফেলে জবাব দিল। সারা রাত ঘুম হয়নি রে, শেষ রাতে চোখটা লেগে গিয়েছিল। সাগর ছটফটিয়ে ওঠে, করুণ স্বরে বলে, মনে শান্তি নেই। তুই ভাবতে পারছিস, পুরো একটা দিন চলে গেল, মেয়েটাকে একটা নজর দেখতে পারলাম না। কোথায় আছে, কেমন আছে তাও জানি না। এতদিন আমাকে উপেক্ষা করলেও তো আমার চোখের সামনেই ছিল। আজ অবধি কখনো আমার নজরের বাইরে ছিল মেয়েটা? এই অবস্থায় আমার গলা দিয়ে খাবার নামবে? সাগরের কথা শেষ হতেই নেহাল গালিবের পেছনের দিকে তাকিয়ে বলল, ওরে মেহেন্দি না সাগর, উষার ফ্রেন্ড? আমার একটু গরমিল লাগছে, অনেকদিন দেখিনি তো। নেহালের কথায় সাগরও সেদিকে চায়, তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করে ছেলেটিকে, ভ্রু কুচকে বলল, হ্যাঁ, ও তো মেহেদি। কিন্তু এখন সে এখানে কি করছে, তাও এত সকালে? যতদূর জানি ওর বাবার চট্টগ্রামে ট্রান্সফার হয়েছে, আর ওরা ওখানেই থাকে বর্তমানে। চট্টগ্রামের কলেজেই অধ্যয়নরত। গালিবও দেখল ছেলেটাকে। গালিবও চিনে এই ছেলেকে, একই এলাকায় বাসা, আবার উষার বন্ধু। গালিব সন্দেহের স্বরে বলল, কিন্তু মেহেদি এখন ঢাকায় কেন? সামনে এক্সাম, যার যার প্রিপারেশন নিয়ে বিজি থাকার কথা। আর এত সকাল সকালই বা কোথায় যাচ্ছে? সাগর গম্ভীর স্বরে বলল, ওকে ডাক দে গালিব, এদিকে আসতে বল। মেহেদি নিজের মতো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সাগর, গালিব, নেহাল কাউকে সে লক্ষ্য করেনি। কাঁধে জাস্ট একটা কলেজ ব্যাগ ঝোলানো। কাছাকাছি আসতেই গালিব ডেকে উঠল, আরে মেহেদি না, বহুদিন পরে দেখা, কেমন আছো? নিজের নামের সম্বোধন শুনেই অনেকটা অবাক হয় মেহেদি। পাশে তাকিয়ে সাগর, নেহাল আর গালিবকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন বিস্ময়কর ভাবটা আরও বেড়ে গেল। অস্বস্তিকর একটা পরিস্থিতিতে পড়ে গেল সে। যেই ভয়টা মনে মনে পাচ্ছিল সেটাই অবশেষে হয়েছে। মেহেদি অস্ত্রে জোরপূর্বক হাসি ফুটিয়ে এসে দাঁড়ালো তাদের সামনে। অস্বস্তিকর ভাব কাটিয়ে উৎফুল্ল ভঙ্গিতে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি? আরে সাগর ভাইয়া, দেশে ফিরলেন কবে? বাহ ভাইয়া, আগে থেকে আরো অনেক ড্রেসিং আর হ্যান্ডসাম হয়ে গেছো। সাগর জবাবে মুচকি হাসল শুধু। মেহেদি এবার নিহাল আর গালিবকেও বলল, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো ভাইয়া। ভাগ্যিস কাল রাতে ঢাকায় ফিরেছিলাম, নয়তো কি আমাদের এই দেখাটা হতো। নেহাল মৃদু হাসি দিয়ে বলল, যতদূর জানি আঙ্কেল এখন চট্টগ্রামে পোস্টিং আছে। আমরা ওখানেই থাকি। আচ্ছা ভাইয়া, উষা বাসায় আছে? এখন গেলে দেখা করা যাবে? প্রায় 1 বছর হবে শেষ ঢাকায় এসেছিলাম, দেখাও হয়নি পরে আর। সাগরকে চুপ থাকতে দেখে নেহাল তাকালো সাগরের দিকে। মেহেদির কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে নেহাল অপ্রস্তুত ভঙ্গিতে বলল, ও, তা ঢাকায় হঠাৎ কি মনে করে এলে? সামনে এক্সাম, তাই ভাবলাম এখানের সব বন্ধু বান্ধব আর শিক্ষকদের সাথে দেখা করে যাই। আম্মু অনেক জোর করেই পাঠালেন। আজকে সন্ধ্যায় দেখি আসবো ওষার সাথে দেখা করতে। সাগর রাশভারী স্বরে বলল, তোমার কি তানহা, প্রিয়তা, উষা এদের সাথে যোগাযোগ নেই কোনো? মেহেদি স্বাভাবিক ভঙ্গিতেই বলল, হ্যাঁ আছে, মাঝে মাঝে অনলাইনে টুকটাক কথা হয়। এখন কোথায় যাচ্ছ? এই তো শান্তদের বাসায় যাব একটু, তারপর আরো কয়েকজন মিলে সারা দিন ঘোরার চিন্তা ভাবনা আছে। গালিব মেকি হাসি দিয়ে বলল, ওহ, বুঝতে পেরেছি, আচ্ছা যাও তবে। মেহেদি তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। সাগরদের পাশ কাটিয়ে বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। বুকটা এখনো ধরফর ধরফর করছে। কি চাহনি মাইরি! মনে হচ্ছে ধারালো সে দৃষ্টি দিয়েই যেন কুপঘাত করে ফেলবে। মেহেদি তাদের থেকে ছাড়া পেয়ে সোজা হাঁটা দিল। ডানে বামে আর তাকালো না, পেছনে তো নাই। যতক্ষণ মেহেদিকে দেখা গেল সাগর ততক্ষণ সেদিকে তাকিয়েই রইল তীক্ষ্ণ দৃষ্টিতে। তার মন থেকে কিছুতেই সন্দেহ দূর হচ্ছে না। সাগরের দৃষ্টি লক্ষ্য করে নেহাল বলল, তুমি কি এখন ওকে সন্দেহ করা শুরু করেছিস? সাগর সেদিকে তাকিয়েই জবাব দিল, সেটা সময়ই বলে দেবে। আপাতত যতদিন আছে আমাদের নজরে রাখতে হবে ওকে। উষার বাবা অসুস্থ, আর এই খবরটা ও জানে না, এটা কিভাবে মেনে নেওয়া যায়? ওদের বন্ধুত্বটা কতটা গাঢ় ছিল সেটা জানিস না তোরা? উষা না হয় ব্যস্ততায় জানায়নি, কিন্তু প্রিয়তা, তানহা ওরাও কি কিছু জানায়নি? সাগরের কথায় যুক্তি আছে। গালিব সায় জানালো এতে, কিন্তু
কিন্তু গালিব সেসব পাত্তা না দিয়ে জোর গলায় বলল, এখন ওকে স্যার, আমরা আজকে কাজের জন্য বের হচ্ছি, আগে সেটা শেষ করি, পরে না হয় ওকে দেখা যাবে। গালিবের কথাতে সাগরের মন সায় দিল না, কিন্তু তাদের আপাতত যাওয়া দরকার। উষা এতক্ষণ বাবার কাছেই ছিল, কিন্তু ডক্টর আর নার্সরা নাহিদ ভুঁইয়ার চেক আপের জন্য এসেছেন, তাই এই মুহূর্তে উষাকে বাইরে বের হতে বলা হলো। উষাও বিনা বাক্যে বেরিয়ে এলো কক্ষ থেকে। উষা কেবিনের সামনে চেয়ারে বসে আছে, মুখাভয়ব আতঙ্কিত, ভয়াবহ রকমের গম্ভীর। কোনো গভীর চিন্তা ভেতরে ভেতরে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। উফ ভাই, ধরা পড়েই গিয়েছিলাম আজকে। হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে চমকে তাকায় উষা। ঘরবাক্ত মেহেদিকে দেখে নিজের মনের কোণে কিছুটা খুশি খুশি ভাব জাগে। যাক, এতক্ষণে সাপোর্ট করার জন্য পাশে কাউকে তো পেল। তবে মেহেদির বলা বাক্যে অবাক হয় উষা, বিস্ময় নিয়ে বলে, কেন, কি হয়েছে? আসার পথে তোদের বাসার সামনেই সাগর ভাইয়া, নেহাল আর গালিব ভাইয়ার সাথে দেখা। কিভাবে, কি হলো পরে? কিছু সন্দেহ করেনি তো? মনে তো হয় না কিছু সন্দেহ করেছে। তুই শিওর কিভাবে? তোকে হঠাৎ ঢাকায় দেখেই তো ওদের সন্দেহ হওয়ার কথা। তা তো স্বাভাবিকই, কিন্তু আমি সামলে নিয়েছি। বলেই মেহেদি খুলে বলল তাদের সাথে হওয়া কথোপকথন। তুই শিওর কিভাবে? তোকে হঠাৎ ঢাকায় দেখেই তো ওদের সন্দেহ হওয়ার কথা। তা তো স্বাভাবিকই, কিন্তু আমি সামলে নিয়েছি। বলেই মেহেদি খুলে বলল তাদের সাথে হওয়া কথোপকথন। বলেই মেহেদি খুলে বলল তাদের সাথে হওয়া কথোপকথন। সাগর, নিহাল, গালিব তিনজনেই ধানমন্ডি ঝিকাতলার দিকে ছিল। আরাফের থেকে নতুন ফ্ল্যাটের ঠিকানা নিয়েছে। এই ফ্ল্যাটটা উষার 18তম জন্মদিন উপলক্ষে সিজান ভুঁইয়া এবং নাহিদ ভুঁইয়া মিলে উপহার দিয়েছেন, সাগরের থেকে লুকিয়ে। অবশ্য সিজান ভুঁইয়ার বুদ্ধিতেই মেয়ের জন্য সম্পদ গড়ছেন নাহিদ ভুঁইয়া। তখনও তো তারা সাগরকে নিয়ে শিওর ছিল না। সাগর যে বিয়েটা মন থেকে মানে এটা তো তারা জানত না। মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই তো ফ্ল্যাটটা কিনা। এই ফ্ল্যাটে নেই উষা। বাহির থেকে তালা দেওয়া হতাশ হলো সাগর। পুরো একটা দিন চলে গেল, অথচ মেয়েটার দেখা নেই। সাগরের বিবেক বলে, মেয়েটা কি তার এই অস্থিরতা বুঝতে পারে? বুঝবে কি করে? সে কখনো বুঝিয়েছে? অবহেলা অপমান ছাড়া কিছু দিয়েছে? তাহলে মেয়েটা বুঝবে কেমন করে? পাশে থেকে নেহার শোধায়, এখন কি করবি? ধানমন্ডির প্রত্যেকই হসপিটালেই চেক করা হয়েছে, আন্দাজে কোথায় খুঁজবো, কোথায় যাব? সাগর আনমনে ভঙ্গুর স্বরে জানালো, জানি না। হসপিটালের নিচে দাঁড়িয়েছিল ওরা। সেকেন্ড পেরোতেই পকেটে থাকা সাগরের সেলফোনটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। ভ্রু কুচকে পকেট হাতড়ে ফোনটা বের করতেই চোখের সামনে তুলে ধরতেই দেখে নাফিসের কল। কোথাও একটা আশার আলো দেখলো যেমন সাগর। গালিব পাশেই ছিল, উকি চুকি দিয়ে দেখেও নিল স্ক্রিনে ভেসে থাকা নাফিসের নামটা। গালিব কপাল কুচকে জানতে চাইল, এই অসময়ে নাফিস তোকে কল করেছে কেন? সাগর মাথা তুলে তাকালো একবার গালিবের দিকে, চোখে মুখে গম্ভীর্য ভাব ফুটিয়ে তুলে রাগী স্বরে বলল, এখনই জানতে পারবি। সাগর ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে দিল। নাফিজ উৎসুক কণ্ঠে বলল, ভাই, তুমি যে বললে মেহেদিকে ফলো করতে, তোমার কথা মতো আমি তাই করেছি। আমাদের রাস্তার মোড় থেকে ও একটা ছেলের সাথে প্রথমে টং দোকানে যায়, চা খেয়ে বেরিয়ে পড়ে এবং এই দুর্বিশ্ব জ্যাম ঠেলে সে এখন গন্ডেরিয়ার আজগর আলী হসপিটালে আছে। আধ ঘন্টা ওভার হবে সে ভিতরে গিয়েছে। আমার কিন্তু ব্যাপারটা মোটেও সুবিধা ঠেকছে না। গালিব নিহাল দুজনেই সমান তালে অবাক। সাগর এসব কখন করল? ফোনে তো কারোর সাথে কথা বলতে দেখেনি ওরা, শুধু বার কয়েক ফোন চাপতে দেখেছে। তবে কি নাফিসকে ডিটেলস দিয়েছে? হতেও পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো ছেলেটা মিথ্যা কেন বলল? সে তো বলল ফ্রেন্ডের বাসায় যাবে ঘুরতে। তবে গ্যান্ডারিয়াতে কি করছে? আর হসপিটালেই বা কেন গেল? তবে ওখানেই উষা আছে। নিহাল আর ভাবতে পারল না। মাথা ভন ভন করছে তার। নজর ঘুরিয়ে সাগরের দিকে তাকাতেই বুঝতে পারল ভাইয়ের রাগটা মাথাচাড়া দিয়ে উঠছে। হাঁটুর বয়সী ছেলে এত আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যে বলে তাকে বোকা বানালো। অবশ্য সাগর তো মেহেদিকে ঢাকায় দেখেই সন্দেহ করেছে।
কারণ ওদের এক্সামের আরও অনেক দিন বাকি। সাগর শুধু তার রাশভারী গম্ভীর স্বরে বলল, তুই ওখানেই থাক নাফিস, ও তোকে চিনতে পারবে না। তবে হসপিটালের ভেতরে ঢুকতে হবে না, আমরা সেখানেই আসছি। আর তুই একটু খেয়াল রাখবি যে সাগরের কথা শেষ করার পূর্বেই নাফিজের পাশ কাটিয়ে ওর থেকে এক কদম সামনে এসে দাঁড়ালো মেহেদি। সাথে একটা মেয়েও আছে। নাফিজ এবার আর সাগরের কথায় মনোযোগ দিল না, কান খাড়া করে শুনতে চাইল ওদের কথোপকথন। মেহেদি কিছুটা বিরক্তি আর রাগ মিশ্রিত স্বরে বলল, সমস্যা কি তোমার? এইখানে ডেকে আনলে কেন? তোমার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নেই ইভা। তুমি কেন সেটা বুঝতে চাচ্ছ না? লাস্ট কিছুদিন যাবৎ তুমি আমাকে খুব প্যারা দিচ্ছ, এসব আমি আর নিতে পারছি না। নাফিস সূক্ষ্ম নেত্রে তাকিয়ে দেখল ছেলে মেয়ে দুটির অভিব্যক্তি। ইভা নামের মেয়েটার মুখটা কাঁদো কাঁদো, তীব্র কষ্টে জর্জরিত তার হৃদয় কান্না মিশ্রিত স্বরে বলল, আমি ভুল করে ফেলেছিলাম মেহেদি, প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করো। আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন কিছু করব না। আমি আমার আগের মেয়েকে ফিরে পেতে চাই। চলো না আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু করি। ওদিকে নাফিসের থেকে উত্তর না পেয়ে সাগরের মাথা ফেটে যাবার অবস্থা। সে রাগী স্বরে হিসিয়ে বলল, কথা বলছিস না কেন নাফিস? মাথায় তুলে আছাড় দেবো দেখবি। নাফিস কোনো মতে ঢোক গিলে চাপা স্বরে উত্তর করল, ভাই 2টা মিনিট ধৈর্য ধরো, আমি দেখছি। মেহেদি কপাল কুঁচকেই উত্তর করল, একই ভুল আমি দ্বিতীয়বার কখনোই করব না। এই অনুশোচনা তোমার আরো আগে হওয়া উচিত ছিল। ফেলে দেওয়া থুতু কি কখনো দ্বিতীয়বার মুখে তোলা যায় না। সেভাবে ফেলে দেওয়া জিনিস আমি কখনো নিজের জীবনে ফিরিয়ে আনব না। আর সে যদি হয় ছলনাময়ী, মিথ্যাবাদী, তাহলে তো কখনোই না। তোমাকে লাস্টবারের মতো ওয়ার্নিং করছি, নেক্সট টাইম কখনোই আমাকে ডাকবে না, কল দেবে না। এর পরিণাম ভালো হবে না, এই বলে দিলাম। কথাটা শেষ করেই হন্তদন্ত পায়ে ছুটে বেরিয়ে যায় মেহেদি। একবার পেছনে ফিরে দেখেও না ক্রন্ধনরত ইভাকে। তার বুকটাতেও জ্বালা করছে। ইভার থেকে পাওয়া ধোকাটা সে এখনো হজম করতে পারেনি। দীর্ঘ 3 বছরের সম্পর্ক, ক্লাস 9-এর শুরু থেকেই প্রেমের শুরু। সম্পর্কটা নিয়ে অনেক বেশি সিরিয়াস আর পজেসিভ ছিল মেহেদি। কিন্তু দিন শেষে কি মিলল? ধোকা। ইভা অস্ত্রসিক্ত নয়নে সৎ হয়ে হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। ভেতরটা জ্বলে যাচ্ছে। নিজের করা ভুলের জন্যেই আজকে এই পরিণতি। ইভার ফোনে কল আসতে সে সম্বিত ফিরে পায়। ফোনের স্ক্রিনের নামটা একবার দেখেই সে দৌড়ে ভেতরে চলে যায়। সাগর লাইনেই ছিল। নাফিস এবার কিছুটা মিয়ে গিয়ে বলল, ভাই যেটা ভাবছি ব্যাপারটা তেমন নাও হতে পারে। মেহেদি তো এখানে তার এক্সের সাথে দেখা করতে এসেছে। মেয়েটা কেঁদে কেটে অবস্থা খারাপ, বারবার অনুরোধ করছে সম্পর্কটা ঠিক করার জন্য। সাগর মনোযোগ দিয়ে শুনল নাফিসের কথা। এমনিতেও টুকটাক কথা লাইনে থেকে ওরাও শুনতে পেয়েছে, যেহেতু অনেক কাছেই ছিল মেহেদি। গালিব হতাশার স্বরে বলল, তুইও না সাগর, শুধু শুধু ছেলেটাকে সন্দেহ করিস। ওদের কথা কম বেশি আমরাও শুনেছি, কেন ছেলেটার পেছনে পড়েছিস? সাগর চোখ তুলে শীতল দৃষ্টিতে তাকালো গালিবের দিকে। গালিব সেই দৃষ্টি উপেক্ষা করে নাফিসের উদ্দেশ্যে বলল, তুই চলে আয় তো নাফিস, ও খামোখা মানুষকে সন্দেহ করছে। তুই একটু অন্যরকম কথা বলে দেখ, ও তোকেও সন্দেহ করবে দেখিস। কথাটা শেষ করে নাফিসকে আর কিছু বলতে দিল না। সাগরের ফোনটা হাতে নিয়ে কেটে দিল কল। সাগরের চোয়াল শক্ত, থমথমে মুখশ্রীতে বলল, এক্সের সাথে দেখা করতে কেউ কখনো হসপিটালে যায় শুনেছিস? এত জায়গা থাকতে ওই হসপিটালেই কেন? গালিব এবার থতমত খেয়ে গেল। আসলেই তো, এটা তো সে ভেবে দেখেনি। এত জায়গা থাকতে হসপিটাল কেন বেছে নেবে? তবুও নিজেকে ঠিক প্রমাণ করতে বলে উঠল, দেখ সাগর, তাকে তাকে সন্দেহ করা বাদ দে। এমনও তো হতে পারে এক্সট্রা ওকে থ্রেট দিয়ে হসপিটালে নিয়েছে। থিঙ্ক পজিটিভ। নেহাল বিরক্ত হয়ে বলে, অনেক হয়েছে গালিব, শুধু শুধু এনার্জি লুজ করিস না। যে ছেলে নিজের বাবা, চাচা, ভাই সবাইকে সন্দেহ করতে পারে, আর সেই ছেলে কি মেহেন্দিকে সন্দেহ করবে না? তা কি গ্যারান্টি বলতো? সাগর নাফিস কি উর্ষাকে দেখে মেহেন্দির সাথে দেখেনি? তাহলে কেন শুধু হাসপাতালে যাওয়ার নিয়ে ইস্যু
সিক্রেট করেছিস। এই অবস্থায় আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এখন হুটহাট রেগে গেলে তো চলবে না। তবুও সাগরের মনের সন্দেহ দূর হলো না। ছেলেটার চাল চলন ভালো ঠেকছে না। মেহেদি বের হয়েছিল উষার জন্য স্লিপার কিনতে। হঠাৎ করেই পায়ের জুতো জোড়া ছিঁড়ে যায় ওর। তাই মেহেদি কেবিন ছেড়ে বের হয়ে এসেছে। আবার এদিকের কোনো কিছুই উষার চেনা নেই। রিসিপশনের কাছে আসতেই হঠাৎ দেখা হয়ে যায় ইভার সাথে। ইভা একটু কথা বলার জন্য সময় চায় এবং পাশের রেস্টুরেন্টে গিয়ে বসতে চায়, কিন্তু মেহেদি রাজি হয়নি। ইভা তার মায়ের সাথে হসপিটালে এসেছিল আর হঠাৎ মেহেদির সাথে এতদিন পর দেখা হয়ে যাওয়ায় নিজেকেই আর কন্ট্রোলে রাখতে পারেনি সে। ফলাফল অপমান। সময়টা দুপুর। চারদিকে উত্তপ্ত রোদ। ফেব্রুয়ারির শেষের দিকে প্রায়। গরম তো পড়বেই। সাদাফ কোনো মতে 2টা ক্লাস করে বের হয়ে এসেছে। একে তো আরিশার অমন উদাস তাকানো, তার উপর উষার শূন্যতা, অসুস্থ চাচার চিন্তা। সাদাফ পাগল প্রায়। ভার্সিটি থেকে বের হওয়ার সময় আরিশা কয়েকবার ডেকেছে, পিছু পিছু এসেছেও, আবদারের স্বরে বলেছেও কিছু বাক্য। একা যাস না সাদাব, আমিও মামার বাসায় যাব, নিয়ে যাস বরং আমাকে। কিন্তু সাদাফ শুনল না। বহুদিন হয়ে গেছে আরিশাকে সে ইগনোর করছে। এই বোকা মেয়েটা কি এখনো বুঝতে পারছে না ওই শাওনের সাথে তার এত খাজুরি আলাপ ওর পছন্দ হচ্ছে না? ভিতরটা আগুনের লাভার ন্যায় জ্বলছে, পুড়ছে। সাদাফ তো জানে মেয়েরা ছেলেদের তাকানো দেখে, কথা বলার ধরন দেখেই বুঝে যায় ছেলেটা মেয়েটাকে পছন্দ করে কিনা, ভালোবাসে কিনা। এই বোকা মেয়েটা বুঝতে পারছে না সেদিন কেন ভার্সিটিতে ওই ছেলেটাকে ডাকতে হলো। একটা বাইরের ছেলের সাথে এত কিসের আলাপ? সাদাফ তপ্ত নিঃশ্বাস ফেলে। এই মেয়েকে কি সে ছেড়ে দেবে? সময় দিচ্ছে যত উড়ার উড়ে নেই। সময় হলে পাখিকে সে এমনিতেই খাঁচায় বন্দি করবে। তার নিজেরও শ্রম দিতে হবে না, পাখি নিজেই এসে ধরা দেবে। আপাতত সেই ব্যবস্থাই করছে সে। সাদাফ বাসায় এসেছে ঘন্টা পেরোবে প্রায়। শরীরের ঘামও শুকিয়ে এসেছে, এবার শাওয়ারটা নেওয়াই যায়। বেশ সময় নিয়ে শাওয়ার শেষ করে উদম শরীরে কোমরে অফ হোয়াইট রঙের একটা টাওয়াল জড়িয়ে বের হয়ে এসেছে সে। গলায় নেভি ব্লু রঙের একটা টাওয়াল ঝোলানো। ভেজার শরীরটা যে মোছেনি তা দেখেই বোঝা যাচ্ছে। সাদাফ এই অবস্থাতেই গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। জেনেটিক্যালি সে একটু নাদুস নুদুস টাইপের, তবে বাসার ছেলে মেয়েরা ফিটনেস নিয়ে কনসার্ন থাকলেও এবেলায় সাদাফ একটু পিছিয়ে। সপ্তাহে 2 থেকে 3 দিন জিম করতে যায়। এতেও যেন পেটানো ফর্সা শরীরটা, হালকা ফুলে ফেপে থাকা বাইসেপস, গোলগাল মুখশ্রীটা মেয়েদের আকৃষ্ট করতে যথেষ্ট। ভার্সিটিতে সবাই এমনি তো তাকে প্লে বয় বলে না। দেখা গেছে এমন চকলেট বয় টাইপ হওয়ায় একটু ফ্লার্ট করেই মেয়েরা গড়ে গড়ে পড়ে। সাদাফের সিগারেট খাওয়া হয় না, তাই ঠোঁট জোড়া হালকা কালচে গোলাপি রঙের। তবুও ওই ঠোঁট দেখলেই মানুষ বুঝে যাবে এই স্নিগ্ধ ঠোঁট জোড়া আজ অবধি সিগারেটের সংস্পর্শে যেতে পারেনি। সাদাফ চুলের পানিটাও মোছে না। আপাতত সে এভাবেই ফ্যানের নিচে বসে থাকবে কতক্ষণ? ফ্যানের বাতাসেই শরীর শুকিয়ে যাবে। তাই গলায় ঝুলিয়ে রাখা টাওয়ালটা ছুঁড়ে মারে বিছানায়। বার কয়েক চুড়ে হাত নাড়ায় সে। ব্যালকনিতে দাঁড়িয়ে এসবই পর্যবেক্ষণ করছিল আরিশা। পর্দা না থাকায় বাইরে থেকে দেখা যাচ্ছে সবটাই। যেহেতু ব্যালকনি দরজা পুরোটাই সাদা কাচের, সাদাফকে এই রূপে দেখা হয়েছে খুব কমই। খালি গায়ে দেখেছে, তবে এভাবে হাফ নেকড কখনো দেখা হয়নি। সাদাফের এই অদ্ভুত আদুরে সৌন্দর্য যেন ঝলসে দিচ্ছিল আরিশার ভেতরটা। সে একটা শুষ্ক ঢোক গিরে আস্তে করে রোমে ঢোকে। ঠিক সাদাফের পেছনে এসে দাঁড়াতেই আরশিতে আরিশার প্রতিবিম্ব দেখা যায়। সাদাফ সে প্রতিবিম্বর দিকে তাকিয়ে কিঞ্চিত হাসল। একপাশে ঠোঁট কামড়ে ধরল লাজুক ভঙ্গিতে। কারণ বাস্তবে কখনোই আরিশা এমন মোহনীয় দৃষ্টি নিয়ে তাকায় না সাদাফের দিকে। সাদাফ ভাবছে এটা তার কল্পনা। আরিশা সাদাফের এমন লাজুক ভঙ্গিতে ঠোঁট কামড়ে ধরা দেখে চিন্তায় পড়ে গেল। মুহূর্তেই দৃষ্টির পরিবর্তন হলো। মন মস্তিষ্ক জুড়ে হানা দিল একরাশ চিন্তা। এমনিতেই সাদাফের এই অবস্থা দেখে লজ্জায় গুটিয়ে যাচ্ছে সে। এভাবে আরিশার মুড চেঞ্জ হওয়া সাদাফের ঠিক পছন্দ হলো না। কিছুটা বিরক্ত নিয়ে পেছনে ফিরল সে। উদ্দেশ্য ইচ্ছে মতো বকে দেওয়া।
ওর দিকে এমন মোহনীয় দৃষ্টিতে আরিশা তাকাবে না তো কি পাশের বাড়ির বেরিরা তাকাবে? ওদিকে সাদাফকে বিরক্ত হতে দেখে আরিশা অবাক। বুঝলো ওকে দেখেই বিরক্তি ভাবটা বেড়ে গেছে। আরিশা নিজের লাজ লজ্জা সাইডে রেখে কিছুটা ইতস্তত করেই বলল, তোর কি হয়েছে বলতো? সব সময় আমাকে ইগনোর করিস, বিরক্তিতে কপাল কুঁচকে রাখিস। আমার এইসব একদম সহ্য হচ্ছে না, বলে দিলাম। সাদাফ মুচকি হাসল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরিশার মুখপানে। আরিশা জড়সড় হয়ে যাচ্ছে। সাদাফকে কখনো এমন দৃষ্টিতে তাকাতে দেখেনি সে। লজ্জা ভাবটা যেন বেড়েই যাচ্ছে। আরিশা এলোমেলো দৃষ্টি ফেলল সাদাফের উদম শরীর। আরিশা ঢোক গিরে হাত বাড়ায়। সাদাফের বাহুতে হাত রেখে মিয়ে যাওয়া স্বরে বলল, কিরে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? অস্বস্তি লাগছে আমার। আর প্লিজ জামা কাপড় পরে নে। এই জীবনে সাদাফকে কখনো ভয় পায়নি আরিশা। হ্যাঁ, ও একটু রেগে গেলে ভয় পায়, তবে এত না। আজকের অনুভূতি, পরিস্থিতি, অবস্থান সব ভিন্ন। এই বদ্ধ ঘরে সাদাফের অমন দৃষ্টি আরিশার মনে অজানা ভয় তৈরি করল। সাদাফের উত্তরের আশায় চুপ রইল সে। সাদাফ প্রথমে ভেবেছিল এটা বুঝি তার ভ্রম, কিন্তু ওর ঠান্ডা শরীরে আরিশার হাতের উষ্ণতা জানান দিল আরিশা ভ্রম না, সে রক্তে মাংসের তৈরি মানুষ। সাদাফ চোখ মুখ গম্ভীর করার চেষ্টা করল। এমনিতেই এই মেয়ে সিস্টেম নড়বড়ে করে দিয়েছে। সাদাফ গম্ভীর স্বরে বলল, হাফট নেরেক সুদর্শন একটা যুবকের ঘরে একা একটা যুবতী মেয়ে দাঁড়িয়ে থাকতে তোর বুক কাঁপছে না? আর আমার রুমে এসে আমাকেই বলছিস ড্রেস পরে নিতে। আরিশা নিজের ভীত ভাবটা লুকালো। সাদাফের চোখে চোখ রেখে বলল, বেশ করছি, 100 বার করব। তোর কোনো সমস্যা? তুই আমার সাথে কথা বলিস না কেন? এত কিসের ভাব তোর? আমার যে কষ্ট হয় সেটা বুঝিস না? সাদাফ সূক্ষ্ম নেত্রে দেখল আরিশাকে। পরপর নিজেও গমগমে গলায় বলল, কষ্ট তো আমারও হয়, পাত্তা দিয়েছি তুই, তাহলে আমি কেন তোর কষ্টকে পাত্তা দিব? আরিশা আরো 2 কদম এগিয়ে গেল, দাঁড়ালো একদম সাদাফের মুখোমুখি। দুজন দুজনের খুবই কাছে, এই 1 ইঞ্চি ফাঁকা আছে হয়তো, কিন্তু দুজনের শরীর এখনো একে অপরকে স্পর্শ করেনি। শাওন্তর কাজিন, ওর সাথে জাস্ট একটু কথা বলেছি। ও অনেক ফ্রেন্ডলি টাইপ, তাই আড্ডাও জমেছে। আরিশা এত কাছে দাঁড়িয়ে থাকায় ওর প্রতিটা নরম গরম নিঃশ্বাস গিয়ে ঠেকছে সাদাফের উন্মুক্ত বুকে। গলা শুকিয়ে আসছে সাদাফের। এই মেয়েটা এত কাছাকাছি কেন এসেছে? সাদাফ রাগী স্বরে বলল, এই মেয়ে আমার থেকে দূরে দাঁড়িয়ে কথা বলো, কাছে আসবে না একদম। আরিশার মাথায় আরো গাঢ় ভাব জিদ চাপল। জেদের বসে সে কি করছে তার মস্তিষ্ক ধরতে পারছে না। ইচ্ছে করে আরো 1 কদম এগিয়ে গেল। এবার অনিচ্ছা সত্ত্বেও দুজনের শরীর একে অপরের শরীর স্পর্শ করল। কেঁপে উঠল সাদাফ। অনুভূতিরা বেসামাল হতে লাগলো যেন। মনের নিষিদ্ধ অনুভূতিরা মাথায় নেচে উঠল তৎক্ষণাৎ। এসেছি আরও কাছে। কি করবি তুই? ছোট একটা অপরাধের জন্য আমার সাথে এমন করতে পারিস না। তুই তো সারাদিনই মেয়েদের সাথে কথা বলিস তখন, তাহলে আমার বেলায় এত কিসের রাগ যে তোর? এমন না তুই আমাকে ভালোবাসিস, তোর সাথে আমার কোনো কমিটমেন্ট নেই তোর, তাহলে এই নর্মাল ব্যাপারে এত বাড়াবাড়ি করছিস কেন? তবুও কেন এত পড়াচ্ছিস? যেহেতু ড্রেসিং টেবিলটা একেবারে ব্যালকনির দরজার পাশেই ছিল, সাদাফ আর নিজেকে ধরে রাখতে পারল না। আরিশার কাঁধে হাত রেখে শক্ত করে ঠেলে নিয়ে গেল পেছনে। এমন কিছু হবে সেটা আরিশা মোটেও চিন্তা করেনি। নিজের অবস্থান নড়বড়ে ছিল বিধায় খুব সহজেই সে পেছনে চলে গেল। পিঠ গিয়ে ঠেকল স্বচ্ছ কাচের দরজায়। আরিশার রীতিমতো ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সাথে সাদাফের এই দৃষ্টি তাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। বিস্ময়ে চোখ দুটি বড় বড় হয়ে গেছে। সাদাফ 2 হাত দেয়ালে রেখে পালাবার রাস্তা বন্ধ করে দিল। দুজনের খুব কাছাকাছি, ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। এমন অবস্থাতেই সাদাফ রূঢ় স্বরে বলল, কি জন্য বলেছিলি? দূর থেকে শুনতে পাইনি, এবার বল। আরিশার হৃদস্পন্দন গাঢ়। সাদাফের অমন নিঃশাক্ত স্বর আরিশার ভেতরটা নড়বড়ে করে দিচ্ছে। আরিশা একের পর এক নিঃশ্বাস নিজের ভেতরে টেনে নিচ্ছে অস্থিরভাবে।
বুকের ওঠানামা বেড়েছে কখন। ফ্যানার এসি অন করা রুমে থেকেও কপাল বেয়ে ঘাম পড়ছে আরিশার। একে তো এত কাছে সাদাফ, দুজনের শরীর একে অপরের সাথে লেপ্টে আছে। সাদাফের শরীরের বিন্দু বিন্দু পানি কণা ভিজিয়ে দিচ্ছে আরিশার জামা। আরিশার দ্রুত গতিতে চলতে থাকা হৃৎপিণ্ড ও সাদাফকেও বেসামাল করে তুলছে। সাদাফ দেখল আরিশার অস্থিরতা। এটাই তো সে দেখতে চেয়েছিল আরিশার চোখে। আরিশা কোনো মতে কাঁপা কাঁপা গলায় বলল,